আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের পরিচিত মুখ, যাকে আপনারা প্রায় নানাভাবে দেখেন, পর্দায়, পর্দার বাইরে, উপস্থাপিকা, পাশাপাশি অভিনয় করছেন মৌসুমী মৌ। মৌ, এই নামটা কে রাখলো? আমার পুরো নাম, সার্টিফিকেট নেম হচ্ছে কামরুন নাহার মৌসুমী। এটা আমার বাবার রাখা। আর পরে যেহেতু সবাই ডাকনাম মৌ, তো আমি যখন প্রথম অনেক আগে একটা কাজ করি তখন উপস্থাপনা শুরু করিনি, যেহেতু আমি থিয়েটার করতাম প্রাচ্যনাটে এবং মূকাভিনয় করতাম। সো সেই সময়ে আমার একটা নিউজ হয়েছিল একটা নাটক নিয়ে। ওটা একটা 21-এর সম্ভবত 26শে মার্চের একটা নাটক ছিল। তো ওই টাইমে ওই ভুল করে নামটা হচ্ছে আপনার মৌসুমী মৌ দেওয়া ছিল, এবং আমাদের কবির বকুল ভাই, আমি তাকে গুরু মানি, তো বকুল এরকম বলেছিলেন যে এটা তো ছোটো, নামটা বেশ ভালো, মৌসুমী মৌ। এবং এরপর থেকে ওই মৌসুমী মৌটা হয়ে গেল আর কি। পরে আমি আসলে অত তখন তো ছোটো, কেবল কাজ শুরু করেছি, তো ওইটা যে চেঞ্জ করব ওই সুযোগও ছিল না। এই নামে সবাই অ্যাস্ট্রন দেওয়া শুরু করলো বা নিউজ হলো, তারপরে এই নামটাই প্রচলিত হয়ে গেছে। বাট দুটোই আমার নাম, সবাই আমাকে ডাকনাম কিন্তু আমার মৌ, সবাই আমাকে মৌ বলেই ডাকে। কামরুন নাহারের জন্য কষ্ট হয়? একদম না, কামরুন নাহার নাম তো আমি রেগুলার সব জায়গায় লিখি, এবং আগে আমার যেটা হতো কোনো লেখা ছাপা হলে ওখানে আমি কামরুন নাহার মৌসুমী নামেই যেত। আর কামরুন নাহার মানে চাঁদের আলো। সো আমার ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা নাম। জীবনে কারো চাঁদ হয়েছেন? এটা বলাটা তো কঠিন আসলে, এটা আমি জানি না আসলে, এটা কোনো উত্তর নেই। মা বাবার কাছে? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ডেফিনেটলি বাবা মার কাছে তো আমি চাঁদ সূর্য সব কিছু, পুরো পৃথিবী, আমি এটা মনে করি। আপনার জন্ম হলো ফরিদপুরের সদরপুরে, একটা মফস্বলের মেয়ে। ঢাকা শহরটাকে কিভাবে আপনি চিনলেন, আর ঢাকা আপনাকে কিভাবে চিনল? একদমই মফস্বল থেকে আসা আমি। সো আমার অনেক স্ট্রাগল করে আসলে আমার এই পর্যায়ে আসা। আর ঢাকার কথা যদি বলি, আমি যখন পড়াশোনা করতে চলে আসি, ওই সুবাদে আসলে আমার ঢাকার সাথে পরিচয়। সেটা 2011-তে আমি প্রথম ঢাকা আসি, এবং তারপরে বাকিটা এই যে পথ চলা, আমার আমার পড়াশোনা, আমার থিয়েটার, আমার মূকাভিনয় করা, এবং তারপর ঢাকার সাথে আমার সখ্য গড়ে উঠেছে। কারণ ঢাকা এমন একটা শহর, প্রাচীন শহর, জাদুর শহর, যে আসলে এখানে একবার আসবে তার সঙ্গে তাদের একটা সখ্য গড়ে ওঠে। কিন্তু সবার সাথে তো ঢাকা সখ্য করে না। এটা হয়তো অন্যদের বিষয়, আমার সাথে ঢাকার কেমিস্ট্রি ভালো। সংগ্রামটা কেমন ছিল যে একটা মেয়ে মফস্বল থেকে এসেছে, এটা খুব সাধারণ পরিবারের মেয়ে এমন না, তার মুখে রং তুলি মেখে, মুখের উপর একটু প্রলেপ দিয়ে তাকে স্টেজে নামানো, মূকাভিনয়ের চেষ্টা করা, নাটকের সাথে যুক্ত হওয়া, পড়াশোনা করা, এত সহজ কিন্তু বিষয়টা না। এবং কাউকে তো কেউ জায়গা সহজে ছেড়ে দেয় না, অর্জন করে নিতে হয়। মৌয়ের জায়গাটা কেমন ছিল? আমি যদি আমার কথা বলি, আমার আজকের মৌ হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা প্রথম আলো বন্ধু সভার। আর এলাকার একজন বন্ধু, এখন হয়তো আমাদের বন্ধুত্ব নেই, বাট আমরা একটা লম্বা সময় একসঙ্গে পার করেছি, তার প্রতি আমি কৃতজ্ঞ ডেফিনেটলি। এবং সে যেভাবে থাকুক, ভালো থাকুক, সেটা তার প্রতি আমার। শাহিন? হ্যাঁ, শাহিন। শাহিন আমার একটা লম্বা সময় ধরে, সবাই এটা জানে, এটা নিয়ে আসলে গোপন করার কিছু নেই। আমি আসলে ওপেন বুক, এবং এটা সবাই জানে শাহিনের প্রসঙ্গ, তো তার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং বন্ধু সভার একটা লম্বা টাইম আমি পার করেছি। সো আমি যে প্রচুর কথা বলতাম এবং বন্ধু সভার বিভিন্ন প্রোগ্রাম করতাম, তখন আমি উপস্থাপক নই। সো হুট করেই আমার এই সুযোগটা আসে যে আমি আসলে উপস্থাপনা করব। আর উপস্থাপক হওয়ার আগে আমার ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব। এই জন্য প্রাচ্যনাটে ভর্তি হওয়া, এবং একই সাথে মূকাভিনয় করা, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। সো সামহাও ওই সুযোগটা আমি হয়তো পাইনি। আমার উপস্থাপনার সুযোগটাও খুব কাকতালীয়। আমাদের একজন কবি ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাব্বি আহমেদ। তো রাব্বি ভাই একদিন হুট করে ফোন করলেন, তখন আমি প্রথম আলো বিয়ে উৎসব নামে একটা প্রোগ্রাম হতো, নকশা প্রথম আলো বিয়ে উৎসব। তখন কিন্তু আমি উপস্থাপক না, আমি জাস্ট লাইভ প্রোগ্রাম করছি, আমি যেহেতু কথা বলতে পটু, ওই জন্য। সো আমি প্রথম শো করেছিলাম 12ই নভেম্বর 2016। ওইটা ছিল একটা বিতর্কের প্রোগ্রাম বিটিভিতে, খুব ছোট্ট একটা প্রোগ্রাম। তারপর আর কোনো প্রোগ্রাম করা হয়নি। 2017 জানুয়ারিতে এরকম রাব্বি ভাই ফোন করে বললো যে বইমেলা নিয়ে লাইভ হবে, তো তুমি করতে পারবে কিনা, যেহেতু তুমি বই সম্পর্কে জানো। কারণ আমার মাস্টার্স কিন্তু প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস, এবং আমি প্রথম ব্যাচের ফার্স্ট ক্লাস এই সাবজেক্টে, ঢাকা ইউনিভার্সিটির প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ। সো আমার যেহেতু বই নিয়ে জ্ঞান ভালো, তার আমি বই নিয়ে অনেক প্রশ্ন করতে পারবো। সো আমি বললাম যে হ্যাঁ, বলে এটা কিন্তু লাইভ টকব্যাক থাকবে। তো তখন তো টকব্যাক কেটে বুঝি না। তারপর লাইভে গেলাম, আমাকে জাস্ট একদিনের জন্য নেওয়া হয়েছে, কারণ ওনাদের যে উপস্থাপক সে ফেল করেছে, জন্য আমাকে জাস্ট সাপোর্ট হিসেবে নেওয়া হয়েছে। সো ওই একদিনের উপস্থাপনা করার পর তখন মাসুদুল হক স্যার ছিলেন বিটিভির জিএম, এবং স্যার বললেন যে মেয়েটা যদি পারে তাহলে মেয়েটাকে দিয়ে কন্টিনিউ করো। এরপর ওই যে কন্টিনিউ হলো,
পুরো 1 মাস বইমেলা করলাম। তারপর আমার প্রথম প্রোগ্রাম বিটিভির একটা লাইভ শো সুপ্রভাত বাংলাদেশ, এবং আমার প্রথম গেস্ট ছিলেন রেজনা চৌধুরী বন্যা ম্যাম। আমি খুব ভয় পেয়েছিলাম, আমি একদম লিকলিকা শুকনা, এবং ম্যামের আমাকে দেখে খুব একটা পছন্দ হয়নি, ম্যামের হয়তো এখন মনেও নেই। এবং তারপর যখন আমি উপস্থাপনা শুরু করলাম, ইন্ট্রোডাকশন দিলাম, তখন ম্যাম ভাবলেন যে না, মেয়েটা আসলে অনেক পড়াশোনা করে জেনে আমার সঙ্গে 1 ঘন্টা লাইভে বসছে। এবং তারপরে আমার ডাক আসলে একটার পর একটা টেলিভিশনে, এবং আমি কাজ করতে থাকলাম। তবে আমি খুবই ডেডিকেটেড আমার কাজের প্রতিটা। আমার সাথে যারা কাজ করেন তারা জানেন যে আমি কখনো শিডিউল ফাঁসানো আমার মধ্যে নাই, আমি খুব অন টাইম সেটে যাই, আমি খুব অনেস্ট থাকার ট্রাই করি আমার কাজের ক্ষেত্রে, এবং আমি পেইন দেই না কাজের ক্ষেত্রে। মানে আমি কাজটাকে আমার নিজের মনে করি, টিমটাকে আমার নিজের মনে করি, এবং আমি নিজেকে কোনো উপস্থাপক মনে করি না, মনে করি আমি টিমের একটা পার্ট, ওইটা ভেবে আমি কাজ করি। তারপর তো বাকিটা গল্প আসলে এগিয়ে গেছে। গল্পের একটু পেছনে যেতে চাই যে ফরিদপুর থেকে যখন প্রথম আপনি এলেন ঢাকা শহরে, সেখানে কোথায় ঠাঁই হলো? যখন আমি প্রথম এলাম ঢাকাতে, তখন মণিপুরি পাড়াতে একটা হোস্টেলে থাকতাম। তারপর তো আমি ইডেনে পড়েছি আমি পদার্থবিজ্ঞানে, তখন আমি ইডেনের হলে থেকেছি। তো আমি মাস্টার্স করলাম প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস ঢাকা ইউনিভার্সিটি, এবং তখন যেহেতু মূকাভিনয় নিয়ে আমার প্রথম ট্যুর ছিল দেশের বাইরে, এবং আমার মোস্ট অফ দ্য ট্যুর দেশের বাইরে কিন্তু সব মূকাভিনয় নিয়ে। অনেকে লিখে যে এত টাকা কোথায় পান, বাট মূকাভিনয় করতে যখন আমরা দেশের বাইরে যাই তখন কিন্তু আমাদের টাকা দিয়ে যেতে হয় না, আমরা আমাদের ভিডিও পাঠাই, ভিডিও দেখে পছন্দ করে, এরপর ওনারা ইনভাইটেশন দেয়, আমাদের থাকা খাওয়া প্লেন ফেয়ার ওনারা দেন। বাবা একজন স্কুল শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আমার মা একজন শিক্ষক স্কুলের ছিলেন, ওনারা দুজনই রিটায়ারমেন্টে গেছেন। সো এমন সময় গেছে যে আমরা 2 ভাই বোন বাসাতে নাচ শিখতাম। মান্নান স্যার, যারা এখন এই মুহূর্তে আমাকে দেখছে, অনেকে মান্নান স্যারের কথা হয়তো মানে বুঝবে, আমি পোস্ট করেছিলাম একবার, তো সবাই লিখেছিল যে মান্নান স্যার তো আমারও স্যার ছিলেন। উনি গোপালগঞ্জের টিচার, নাচের টিচার। সো উনি আমাদের ফরিদপুরে যেতেন, সদরপুরে। স্যার আমার বাসায় এসে আমাদেরকে নাচ শেখাতো, আমাদের 2 ভাই বোনকে। আর আমাদের গানের টিচার ছিলেন উপেন্দা, বাট গানটা আমার কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, ওটা অনেক পুরনো কথা। তো যখন আমরা শিশু একাডেমি, মানে শিশু পুরস্কার প্রতিযোগিতা, মানে এটার নামটা ছিল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, আরেকটা হতো মৌসুমী প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, এই প্রতিযোগিতাগুলোতে আমরা অংশ নিতাম। তো শিশু একাডেমির প্রতিযোগিতা যেটা হতো যে ঢাকা বিভাগীয় পর্যায়ে আসলে আমাদের কোনো থাকার জায়গা ছিল না, মানে তখন কোনো আত্মীয় ঢাকাতে ছিলেন না। আমার যেমন এখন মেজো খালা ঢাকায় থাকেন, উনি তখন থাকতেন রংপুরে, মেজো মামা এখন ঢাকায় থাকেন, উনি তখন থাকতেন বরিশালে, কাজিনদের বিয়ে হয়েছে, ওরা এখন ঢাকাতে থাকে। তো তখন কোনো আত্মীয় ছিল না। তো তখন আমরা, আব্বু ওই বড় ব্যাগে ফোল্ড করে একটা বালিশ নিয়ে আসতো, আমাদের কাপড় চোপড়, অর্নামেন্টস, তারপর হচ্ছে আমাদের কস্টিউম। তো ওই বারান্দাতে আমরা ঘুমোতাম আর কি, শিশু একাডেমির বারান্দায়। আবার কখন এমন হচ্ছে আমি আরেকটু বড় হওয়ার পর যে তখন আব্বুকে ছেড়ে থাকতে পারবো, ওই টাইমে আমাকে দিয়ে দেওয়া হতো পাশে একটা রুমে। তখন অন্য ঢাকার বাইরে থেকে যারা আসতো, ওরা একসাথে ফ্লোরে বিছানা করে ঘুমোতো, আমি ওদের সাথে ঘুমাতাম। আবার আমি আমার বাপ ভাইয়ের সঙ্গে এসে বাবার সঙ্গে বাইরেও ঘুমাতাম। সো এটা একটা ডিফারেন্ট স্ট্রাগল, বাট এই স্ট্রাগলের মধ্যে না এক ধরনের আনন্দ ছিল। এটা অন্যরকম আনন্দের, যে বারান্দায় ঘুমোচ্ছি, সকালে উঠে মানে পারফরমেন্স, এবং নাচের, কত্থক নাচের ওই সময়টায় ওইবার আমার ভাই অ্যাটেন্ড করছে, ও ফার্স্ট হয়ে এসেছে জেলা পর্যায়ে থেকে, এবং ও জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়েও থার্ড হয়েছিল। তো মুনমুন ম্যামকে আমরা প্রথম দেখলাম নাচের, তো আমরা তো সুপার এক্সাইটেড যে এদেরকে দেখতে পাচ্ছি। তখন একটা অন্যরকম অভিজ্ঞতা বা অনুভূতি, যেটাই বলি না কেন। তারপর তো অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার বেসটা কিন্তু তৈরি হয়েছে ওখান থেকে, এটা বলতেই হবে। এখনো কি মনে পড়ে যে সেই বারান্দায় রাত কাটানো একটা মেয়ে? অফকোর্স মনে পড়বে না কেন, মানে আপনার কি মনে হয় যে এখন আমি খুব সুন্দর মানে জীবন কাটাই? আমাকে আপনি এখন তো দেখলে মনে একটা পলিশ জীবন। পলিশ জীবন তো এটা আসলে পর্দার জীবন। যদি আমি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলি, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি একটা সোফাতে ঘুমিয়েছি, যে আজকে তো সোফায় গল্প করছি, আমি 1 মাস, কিন্তু 1 মাসের বোধহয় কতগুলো দিন, অন্তত 6 থেকে 7 দিন এমন হচ্ছে যে আমি সোফাতে ঘুমিয়েছি। কারণ টাইমটা এরকম ছিল যে ভোর রাতে শুটিং, ভোরবেলা খেলা, আবার ওই সকালের শোটা শেষ করে আমাকে, মানে প্রথম শো করতে হচ্ছে 5:30 থেকে 6:30, 1 ঘন্টা। এরপর মিড শোতে একটা শো, ছোট্ট একটা শো 5 মিনিটের, তারপর পোস্ট শো করতে হচ্ছে। তো পোস্ট শো শেষ করতে করতে 11:30 বেজে যেত সকাল। তারপর আবার আমার 12টায় আবার নাগরিকে কল টাইম, ওইটা টফির শো। সো আমি তখন ওই আধা ঘন্টায় বাসায় যাবো কখন, আসবো কখন, সো আমি সোফাতেই ঘুমাতাম। সো এটা মানে নট এ মানে ইজি লাইফ। এই স্ট্রাগল থাকবে, স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে। মোর জীবনে বঞ্চনা কেমন ছিল? দুঃখ, দুর্দশা, বঞ্চনা, এগুলো থাকবে মানুষের জীবনে, এগুলো ওভারকাম করে সামনে এগোতে হবে, তাহলেই আসলে জীবনে সাকসেস আসবে। একটা স্পেসিফিক শুনতে চাই, বঞ্চনার গল্পটা। অফকোর্স একটা চমৎকার গল্প আছে, একটা না অনেকগুলো গল্প আছে। একটা গল্পের মধ্যে বলি, নাম বলবো না কারণ ওই প্রতিষ্ঠানটা আমার প্রাণের প্রতিষ্ঠান। একবার হলো কি, আমি একটা টেলিভিশনের একটা মানে একটা গেম শো হয়, তো গেম শোতে অংশ নিয়েছি। তখন আমি কোনো সেলিব্রিটি না, আমি আর কি তখন স্টুডেন্ট, এবং স্টুডেন্ট হিসেবে একটা গেম শোতে অংশ নিয়েছিলাম। এই জন্য আমার বাবা এসে ওখানে আর কি পরিবার নিয়ে যাওয়া যায়। আর আমার বান্ধবী হিমু এবং আমার বান্ধবী হলি, হিমু, অ্যানি, ওদের কথা মনে পড়ছে। হলির বাবা দিনাজপুর থেকে এসেছিল আমার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য, যে একটা টিভি প্রোগ্রামে অংশ নেবে। সো ওই প্রোগ্রামে অংশ নেবার পরের দিন ছিল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা একটা বই অ্যাওয়ার্ড, এবং ওখানে আমাকে উপস্থাপকের সহকারীর দায়িত্ব পালন করতে হবে।
সো আমি আমার বাবাকে রেখে দিলাম যে আব্বু কালকে সৈয়দ শামসুল হক স্যারকে দেখা যাবে, আমার বান্ধবীর বাবাকে রেখে দিলাম। এবং তখন তো আমরা হলে থাকি, ওরা হচ্ছে খুব কষ্ট করে ওরা একটা জায়গায়, আমার পরিচিত কিছু ফ্রেন্ড ওদের ওখানে ছিল। অ্যান্ড আমি আড়ং থেকে একটা শাড়ি কেনা হলো, ব্লু কালারের যে শাড়িটা পরে যাব। তো আমি তো অন টাইম, একদম অন টাইম চলে গেছি, যেহেতু বইয়ের অ্যাওয়ার্ড, কেমন শাড়ি পরতে হবে ওটা আমি জানি। এবং আমি জাস্ট ট্রেটা ধরে অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে ঢুকবো, এমন সময় একজন এসে আমাকে বললেন যে আপু ট্রেটা দিয়ে দেন। তো আমি ট্রেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব মানে তড়িঘড়ি করে একটা মেয়ে এসে ঢুকলো, মেয়েটা একটা জর্জেটের শাড়ি পরা ছিল, তো একটা বইয়ের অ্যাওয়ার্ডের সাথে এই শাড়িটা আসলে যায় না। এটা নিয়ে ঢুকে গেল, তখন আমি তো একটু বিব্রত যে অডিয়েন্স শাড়িতে আমার বাবা, আমার ভাই, আমার বান্ধবী, তার বাবা বসে আছে। তো আমি বললাম যে ভাইয়া এটা কী মানে কেন, মানে আমি তো বুঝি নাই কিছু। পরে বললো যে মো আমি সরি, আমি পরে আপনাকে বুঝিয়ে বলছি। তো ব্যাপারটা যেটা হয়েছে, ওই প্রতিষ্ঠানের একজন জুনিয়র মানে কি বলবো যে একজন কর্মী, তিনি আমাকে ঠিক করেছিলেন যে মো আগামীকাল তোমার এই দায়িত্ব, এই কাজটা তোমাকে করতে হবে। আর একজন সিনিয়র আবার আরেকজনকে বলে ফেলেছে। সো ওই সিনিয়র জানতেন না যে কনফার্ম হয়েছে, থাকে না যে অনেক বড় একটা প্রোগ্রাম করতে গেলে একটা মিসকমিউনিকেশন, আমি কাউকে দোষ দিচ্ছি না। সো পরবর্তীতে যেটা হলো যে ওই যিনি আমাকে কল করেছিলেন উনি আমার কাছে অনেকবার সরি বলেছেন যে মো আমরা সরি। তো আমি ভাবছিলাম যে আমি কী করবো, আমার কি থাকা উচিত না চলে যাওয়া উচিত। এখন আমি যদি বাবা মাকে বের করে নিয়ে আসি, এটা বেয়াদবি হয়ে যায়, মানে বাবা এবং আমার ওই আঙ্কেলকে মা বলেছি সরি। তখন আমি নেমে পেছনে গিয়ে অডিয়েন্স সারিতে গিয়ে আমার বাবার পেছনের সিটটা ফাঁকা ছিল, ওখানে গিয়ে আমি বসলাম। তা আব্বু বললো যে তুই এখানে কেন, তোর তো ওখানে থাকার কথা। বললাম যে পরে বলছি, অনুষ্ঠান শেষ হোক। অনুষ্ঠান শেষ হলো, আমরা একসঙ্গে নাস্তা করে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। বাট আমি তো খুবই অপমানিত হয়েছি এবং আমি খুব লজ্জা পেয়েছিলাম, অনেক কষ্ট লেগেছিল যে আমি মঞ্চে উঠবো এবং সৈয়দ শামসুল হক স্যারের সঙ্গে হয়তো অ্যাওয়ার্ডটা যখন এগিয়ে দিবে ছবিটা আমাকে একটু দেখা যাবে, বাট সেটা হলো না। পরবর্তীতে যেটা হয়েছে, এই প্রতিষ্ঠানটার অলমোস্ট সব বড় প্রোগ্রাম কিন্তু আমি হোস্ট করি। একদিন তারা আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিল, এরপর তারা আমাকে মঞ্চে তোলে। সো মানুষের জীবনটা আসলে এমনই হয়। আগামীতে মৌ নিজেকে কোথায় দেখতে চায়? আমি কোথাও দেখতে চাই না। সৃষ্টিকর্তা জানেন যে তিনি প্ল্যান করে আমার জীবনে কিছু হয় না। সো আমি প্রকৃতিকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং প্রকৃতি যথাসময় যথা জবাবটা দিয়ে দেয়। সো আমি সৃষ্টিকর্তার উপর মানে ভরসা রেখে আগাচ্ছি, তিনি জানেন যে আমার আসলে কোথায় ঠাই হবে। আর অভিনয় নিয়ে মৌয়ের পরিকল্পনা? রিসেন্টলি দুটো কাজ আসছে আমার, একটা হচ্ছে আই স্ক্রিনে একটা ওয়েব ফিল্ম, যেটা পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়, তার পরিচালনায় প্রথম ওয়েব ফিল্ম। সেখানে রুনা আপা আছেন, রুনা খান, আমি আছি, মিথিলা আছে, মানে মডেল মিথিলা, জয় ভাই নিজে অভিনয় করেছেন। এটা আই স্ক্রিনে আসবে, নাম হচ্ছে শোধ। আর আরেকটা কাজ করেছে আলোক হাসানের, এটা হচ্ছে আপনার আসবে দীপ্ত প্লেতে, ওখানে আমার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। আরও একটা পেয়ার হচ্ছে শখ আপু এবং জয় ভাইয়া, এবং ফারিন আছে, ফারিন খান এবং হচ্ছে ইমতিয়াজ বর্ষণ। সো 3টা কাপলের জীবন নিয়ে গল্প, এটাও হয়তো সম্প্রতি চলে আসবে। এ পর্যন্ত সেরা অর্জন কোনটা? এই পর্যন্ত সেরা অর্জন আমার কাছে মনে হয় মানুষের ভালোবাসা। অপূর্ণতা? অবশ্যই অনেক অপূর্ণতা আছে। মৌ, একটা প্রশ্ন এসে যায় যে একজন উপস্থাপিকা ইন এ সেন্স একটা জাহাজের ক্যাপ্টেন, অনেক সময় এমন সব পরিস্থিতি হয় তখন পাইলট কিংবা ক্যাপ্টেনের মতো তাকে দিশাহীন অবস্থায় পড়তে হয়, একটা অপ্রস্তুত অবস্থা পড়তে হয়। এটা অনেকে লাইভ প্রোগ্রামে দেখে। এরকম পরিস্থিতিতে আপনি কখনো পড়েছেন কিনা, এটা একটা প্রশ্ন। পড়লে আপনি কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেন কিংবা উতরে আসেন? অসংখ্যবার পড়েছি, মানে অসংখ্যবার। যেমন মানে এই যে অনেকগুলো গল্প, সময় যেহেতু খুব কম, আমি যদি লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেদিন আমার জন্মদিন ছিল 12ই নভেম্বর, তার আগের দিনটা, ওই দিন আমার ডিভিসিতে একটা লাইভ ছিল, গেস্ট ছিলেন কবির বকুল, ক্রিকেটার কে ছিলেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, উপস্থাপক ছিলাম আমরা দুজন, হাসান মাহাদি এবং আমি। সো ওই দিন আমি আমার ব্যক্তিগত জীবনে এমন একটা টাইম পার করছিলাম যে আমি শুধু মাহাদি ভাইকে বললাম যে কন্টিনিউ। তো মাহাদি ভাই ওই দিন বাংলাদেশের ম্যাচ ছিল, মানে 11 তারিখে, 11 নভেম্বর, এবং বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। তো মাহাদি ভাই বললেন যে দর্শক দেখতেই পাচ্ছেন মৌ সানগ্লাস পরা এবং মৌ তো কাঁদছে, কারণ বাংলাদেশ হেরে গেছে, তো কিছু করার নেই। সো আমি এমন একটা সিচুয়েশন আমি কন্ট্রোল করতে পারছিলাম, আমি তো সানগ্লাসটা পরে হেসে শোটা শুরু করলাম এবং ব্যাপারটা এমন ফান করলাম যে আমি তো মন খারাপ, সারাদিন ভীষণ রোদ ছিল, বাংলাদেশ হেরেছে ম্যাচটা, আলটিমেটলি সানগ্লাস পরে শোটা শুরু করেছি এবং প্রথম পার যাওয়ার পর আমি আবার নর্মাল সানগ্লাসটা খুলে আবার শোটা শুরু করলাম। বাদ দিয়ে এটা, আপনি ধরুন আপনি একজন সাংবাদিক, টিচার বলি, একজন ডক্টর বলি, একজন পুলিশ বলি, একজন মানে অন্য যে কোনো পেশার মানুষ, অথবা একজন লয়ার বা যে কেউই হোক না কেন, প্রত্যেক মানুষের জীবনে একটা একটা করে ফেজ তারা পার হয়। হয়তো বাবা মারা যান বা মা মারা যান বা কাছের মানুষটির সঙ্গে কোনো একটা ঝামেলা থাকে, অথবা অনেক রকম জটিলতার মধ্য দিয়ে আমরা জীবনে পার হই। এই মানুষগুলো কিন্তু পরের দিন শোক কাটিয়ে গিয়ে অফিস করেন, অথবা শোক নিয়ে গিয়ে অফিস করতে হয়, কারণ একদিনই তো আপনি আপনার বাবা মাকে ভুলে যাবেন না বা কাছের মানুষটিকে ভুলে যাবেন না। আমিও কিন্তু সেম কাজটাই করি, যে আমি আমার শোকটাকে ভুলে গিয়ে আমি কাজ করি। সমস্যা হচ্ছে আমার কাজ হচ্ছে যে মেকআপ দিয়ে সবাইকে ওয়েলকাম করা হেসে, এবং পুরো প্রোগ্রামটা হেসে শেষ করা। সো মানুষ মনে করে যে আমার আসলে বা আমরা যারা, আমাদের মন বলে কিছু নেই,
দিব্যি হেসে বেড়াচ্ছে, দিব্যি হাসতেছে, দিব্যি মেকআপ নিচ্ছে, নতুন জামা পরছে, বাট আমার তো ওইটাই প্রফেশন। আপনি আপনার প্রফেশনটা পালন করছেন, আমিও আমার প্রফেশনটাই করছি, বাট আমার ভেতরে কিছু যেটা আমি জানি। বাট আমাকে তো আসলে মেকআপ দিয়ে হেসে লিপস্টিক দিয়ে সেজে গুজে বলতে হয় যে দর্শক সবাইকে ওয়েলকাম করছি। কিন্তু আমার একটা প্রশ্ন যে আসলে মন খারাপের মনের উপর কি মেকআপ দেওয়া যায়? এটা কখনোই যায় না, বাট আমরা যেহেতু কাজ করে করে অভ্যস্ত, ইউজ টু, সো এটা এক ধরনের একটা অভ্যাস হয়ে গেছে যে মনে যাই হোক, মনের উপর দিয়ে টর্নেডো বয়ে গেলেও পারফরমেন্সটা আমাদের ঠিকঠাক মতো করতে হয়। আপনার জীবনেও একটা টর্নেডো বয়ে গেছে, আপনি কিভাবে এটাকে মোকাবেলা করছেন, কিংবা আপনি কতটা বিধ্বস্ত হয়েছিলেন? মানে যারা এমন পরিস্থিতিতে যাচ্ছে তাদের জন্য শিক্ষণীয় কি? আমাকে আনিসুল হক একটা কথা বলেছিল যে মুখ চুপ করে থাকাটা ভালো, চুপ থাকো। প্রকৃতির একটা খেলা থাকে, তো প্রকৃতি সত্যটা কোনো না কোনো দিন চলে আসে, চুপ থাকাটা বোধহয় ভালো। আমি তো কাজ করেছি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, অসংখ্য ভালো ভালো কাজ করছি আমি। কিন্তু আমার একটা অবজারভেশন আছে আপনাকে নিয়ে, মানে আপনি যাদের মাধ্যমে কষ্ট পান কিংবা কষ্ট দিয়েছে, যদি আপনার অংশ থেকে বলি, কিংবা যে কোনো কারণে আপনি হয়তো কারো কাছ থেকে ভীষণ কষ্ট পেয়েছেন, মানে যেটা একটা পাহাড়, একটা নদী কিংবা একটা সমুদ্রের সমান, তারপরেও আমি দেখেছি যে তাদেরকে আপনি খুব রেসপেক্ট করে কথা বলছেন। একটা সেকেন্ডের জন্য তাদের অমর্যাদা হয়, সম্মানহানি হয়, এমন একটা শব্দ আপনি চয়ন করেন না। এটা কেন করেন না, আর এই শিক্ষাটা আপনি কোথায় পেয়েছেন? এই শিক্ষাটা আমার পরিবার দিয়েছে, আমার প্রতিষ্ঠান দিয়েছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার প্রাণের টেলিভিশন চ্যানেল। আমরা চাই যে এনটিভির যাত্রা অব্যাহত থাকুক, এবং অনেক ভালোবাসা এনটিভি সকলের প্রতি। আমার অনেক ভালোবাসার মানুষের এনটিভিতে রয়েছেন, তো সবাই অনেক ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন, এবং আমার মনে হয় যে পাশের মানুষটিকে ভালো রাখাটা অনেক জরুরি, আর সৎ থাকার চেষ্টা করুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় উপস্থাপিকা এবং অভিনেত্রী মৌসুমী মৌ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যেমন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।